আমাদের জায়গাটা আসলে অনেক কষ্টের আসলে। এটা আসলে যারা থাকে আসলে তারা আসলে বুঝতে পারে ব্যাপারটা। একটা ডার্ক সিক্রেটটা কি? এটা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড। এখানে আসলে আবেগটা মানুষের কমই দেখা যায়। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে গ্ল্যামারস আছে, আপনাকে দিয়ে মানুষের লাভ হচ্ছে। এটা একটা বিজনেস এরিয়া, রাইট? সো তখন আপনি ওয়ার্ক করতেছেন, তখন আপনি মানুষের ফেভারে। আবার যখন ওয়ার্ক করবে না, তো হয়তোবা এক চুটকির মধ্যেও নিমিশে অনেকে শেষ হয়ে যাবে। সো এই জায়গাটা না আমার কাছে একটু ক্রুয়েল লাগে। কিন্তু খারাপটা লাগে যে আমার সামনে এসে বলো না কখনো। তেলে ভাই তুমি আর মিডিয়া জায়গাটা না আসলে স্বচ্ছ একটা জায়গা। আর এখানে কোনো হাইড করে কোনো কিছু করতে পারবেন না আপনি। সবকিছুই কিন্তু আসলে দেখা যায় আসলে। একটা কিছু কেউ কিছু করলো আর কেউ কিছু জানলো না এমন কোনো কথা না। যারা গিভ এন্ড টেক করে কাজ করে বলে আমরা জানি বা করে থাকলেও তারা শুধু মিডিয়া সেক্টর না কিন্তু রেহান, তারা যে সেক্টরে যাবে সেই সেক্টরে এরকম করেই কাজ করবে। হ্যাঁ করতো। চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার মন কিনতে পারবেন না। ভালোবাসা কিনতে পারবেন না। সাথে ভালোবাসা, মনের সাথে তো ভালোবাসা দিলে। ভেরি ওয়েল ডান রেহান। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গ্ল্যাম টক উইথ ফায়সাল। আজকে আমাদের সাথে যিনি আছেন আমাদের গেস্ট, তিনি খুবই সুপরিচিত, শুধু ট্যালেন্টের জন্য নয় সৌন্দর্যের জন্য। ফ্যাশন মিডিয়া এবং ভিজুয়াল মিডিয়াতে যিনি দাপটের সাথে এই মুহূর্তে আজকাল বিচরণ করছেন, তিনি হচ্ছেন ফররুখ আহমেদ রেহান। কেমন আছো রেহান? এই তো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের টক শোতে এসেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আগে একটু বলে নেই, টক শোর ফরম্যাট অনুযায়ী একটু ফর্মাল কনভারসেশন হবে, কিন্তু আমি চেষ্টা করব কনভারসেশনটাকে ক্যাজুয়াল ভাবে কন্টিনিউ করার জন্য। এটা ম্যান্ডেটরি, অবশ্যই এটা করতে হবে আপনার। ওকে, হ্যাঁ। তো আমাকে বলো যে তুমি কতদিন যাবত আমাদের ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, বিচরণ করছো? অলমোস্ট 5 ইয়ার্স প্লাস এখন হয়ে গেছে। মোটামুটি 5 বছরের উপরেই হয়ে গেছে। এর মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রি প্লাস ভিজুয়াল ইন্ডাস্ট্রি আসলে বোথ ভাবে চেষ্টা করেছি কাজ করার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক দিন যাবত আমি দেখছি। 5 বছর ইজ আ লং টাইম। গত 5 বছর যাবত তোমার যাত্রা শুরু। এখন সেগমেন্ট ওয়াইজ যদি আমি কোয়েশ্চেন করি, আমাদের প্রথম সেগমেন্টটা হচ্ছে দ্য জার্নি বিগিনস। তোমার মডেলিং যাত্রা কবে শুরু হয়েছিল এবং সেটা কিভাবে? আমি আসলে ঢাকায় এসেছিলাম আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, টু বি অনেস্ট। এরপরে আসলে আমার মনে হলো যে না, ওকে ফাইন, ঠিক আছে, আমি কিছু ডিফারেন্ট কিছু করব বা মিডিয়াতে আসব বা কিছু দেখি করা যায় কিনা। তো সেই সময় থেকে আসলে টুকটাক মিডিয়ার সাথে ইনভলভমেন্ট বা ই কমার্স শুট টুকিটাকি যেগুলা, বা আমরা তো অলরেডি একটা শুটও করেছিলাম রুমি আঙ্কেলের থেকে। তো খুবই মানে এভাবে আসলে আস্তে আস্তে না প্রত্যেকটা স্টেপে আসলে আমার অ্যাকচুয়ালি স্টেপ নেওয়া মিডিয়ার প্রতি, আর মিডিয়ার প্রতি ভালোবাসা বা মিডিয়ার ভিতরে ঢোকা, এন্টার করা। তো সেটা আসলে 18 থেকে আমি বলবো যে আমার আসলে এন্ট্রি পয়েন্টটা ওইটা ছিল। সেটাই আমি একটু বলতে চাচ্ছিলাম, তুমি তো 18তে আমি তোমাকে পেয়েছি, কাজ করেছি একসাথে। কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা বিলিভ করি যে আমি সামহাউ কিছু আমি টাইফয়েড এফেক্টেড ছিলাম ওই সময়টাতে। তো তারপরে আবার 19-এর দিকে আমার আসলে পড়ালেখাও চলতেছিল। আমি আসলে বুঝতেছিলাম না যে আমি আসলে প্রপার ওয়েতে কন্টিনিউ করবো কিনা। তো 19 সালটা একটু ঝামেলাই আসলে পোহাই। আর 18তে তো আমি বললাম যে মনস্তাত্ত্বিকভাবে আমি রেডি যে ওকে ফাইন, আমি মিডিয়াতে টুকটাক কিছু করতে চাই। কিন্তু তখন আমি স্টার্ট করিনি ওইভাবে। আর 19-এ যখন আমি কাজ করতে যে কিছু হয়তোবা কিছু ফেস করতে হয়েছে বা আমার অসুস্থ ছিলাম, পরীক্ষা রিলেটেড সবকিছু মিলে 19 সালটা আসলে গ্যাপ চলে গেছে আমার। আর তারপরে তো আমাদের ওই করোনা বা সব যাবতীয় যত মানে ওয়ার্ল্ডে যত প্রবলেম শুরু হলো, ডিজাস্টার শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি এই জন্য সবসময় বলি যে আমি আসলে করোনার পর থেকে আসলে আমার মতো করে আমি কাজটা শুরু করছি। কিন্তু হ্যাঁ, আমি স্টার্ট তো করছি হ্যাঁ ডেফিনেটলি 18-19 থেকে। এটা আমি সবসময় বলার চেষ্টা করি। 18 থেকে তাহলে তোমার যাত্রা শুরু। ওকে ফাইন, আমি 18তে ধরে নিলাম আর কি। যেহেতু মনস্তাত্ত্বিকভাবে ধরা, তার মানে ওকে 18 ইজ ফাইন। হ্যাঁ। কি ভাবনা নিয়ে তুমি ফ্যাশন ওয়ার্ল্ডে যাত্রা শুরু করলে যদি একটু বলতে? আমি না আসলে কখনো এত কিছু ভেবেচিন্তে আসলে কোনো কিছুই করিনি লাইফে। আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, আমার কিছুটা ডিফারেন্ট কিছু করা উচিত। আমি ওই সময় টিউশনও করাইতাম। তো আমি এর পাশাপাশি আমার কাছে মনে হলো যে না, ফ্যাশনে টুকটাক তখন কাজও আসতেছিল বা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই বলতো যে ভাই এই শুটটা করবেন কিনা। তখন আমার মনে হলো যে ওকে ফাইন, দেখি না করে কেমনটা কি।
তারপরে আস্তে আস্তে এটার প্রতি আসলে ইনভলভমেন্ট, র্যাম করা, তারপরে আসাদ ভাইয়ের মানে হাত ধরে একটা র্যাম করেছিলাম ওই সময়, এনসিটিভি একটা শো প্রোগ্রাম ছিল। এর মাধ্যমে আসলে ফ্যাশন ওয়ার্ল্ডে আসলে ঢোকা। তারপরে আস্তে আস্তে ব্র্যান্ড করা, তারপরে এর মধ্যে আবার হঠাৎ করে টিভিসি থেকে নক আসলো যে ভাই এরকম একটা কাজ আছে। আমি আসলে বাই গড গিফটেড আমি বলবো যে খুবই সিকুয়ালি আমি পেয়েছি কাজগুলো, আর খুব সুন্দরভাবে আমার লাক কাজ করেছে ওই সময়টাতে। ওই রকম কোনো হ্যাসেল বা পোহাইতেই হয় নাই। আমি বিশ্বাস করি যাদের ট্যালেন্ট আছে তারা তাদের জায়গায় ঠিকই পৌঁছায়, হয়তো একটু আগে বা হয়তো একটু পরে, কিন্তু হ্যাঁ, সাপোর্ট অফ কোর্স ম্যাটার্স আ ডেফিনেটলি, লট। হ্যাঁ। যদি অনেস্টি দিয়ে যদি একটা ইন্ডাস্ট্রিতে থাকা হয় বা কাজ করা হয়, আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা সবসময় না ফিলিং দ্য গ্যাপস ব্যাপারটা সবসময় ফিল আপ করে দেয়। কেউ না কেউ ওই সময় না মানে হয়ে আসে যে না এই ছেলেটার জন্য একটা সাপোর্ট দেই বা করি। এটা হয়, এটা সৃষ্টিকর্তা প্রদত্তই, এটা আসলে হ্যাঁ এটা হয় আর কি। আমি এটা ফিল করি বা আমি এটা পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। তোমার প্রথম ফটোশুট বা ফ্যাশন শো বা র্যাম্প শো যেটাই বলো, সেইটার অভিজ্ঞতা কেমন ছিল মনে আছে কি? হ্যাঁ, ওইটা একটা ই-কমার্সের একটা শুট ছিল। আমি আসলে ক্লথিং ব্র্যান্ডের নামটা বলব না। কিন্তু আমি আসলে ফার্স্ট অফ অল যখন আমি যাই ফ্যাশন শুট করতে, এটা আসলে আমি আসলে এক্সপ্রেশন দেওয়া বুঝতাম না। কারণ আমি আসলে ওইভাবে কোথাও গ্রুম হওয়া ছিলাম না ওই সময়টাতে। যেটা একদমই উচিত না। একটা আর্টিস্টের ডেফিনিটলি গ্রুম হয়ে একটা জায়গায় আসা উচিত। বাট আমি যখন ফার্স্টে গিয়েছিলাম হয়তোবা তাদেরই ওইখান থেকে একটা বিগেস্ট একটা সাপোর্ট ছিল যে ভাই আপনি আসেন, আমরা দেখতেছি কি করা যায় বা এটা। সো ওই সাপোর্টটা ছিল, আমি ডেফিনিটলি বলবো। খুব কম সময়ে তুমি অনেক ভালো একটা জায়গায় এসে পৌঁছেছো, সেটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো, and also very inspiring for the others. না ডেফিনিটলি আমি আসলে সবসময় একটা জিনিসই স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম যে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। অবশ্যই এখানে এই ইন্ডাস্ট্রিটা আসলে এমন না যে আমি একটা জায়গায় গেলাম বা এখানে ঘুম হবে না, এখানে টেনশন হবে। ডেফিনিটলি পলিটিক্যাল প্রেশার থাকবে, অনেক ইস্যুস থাকবে, অনেক সময় লাক কাজও করবে না, হতাশা হওয়া যাবে না। সো অনেক কিছু মিলিয়ে আসলে জায়গাটা, অনেকে আসলে বলে কি যে এটা একটা গ্ল্যামার্স ওয়ার্ল্ড, ফ্যাশন ইন্ডাস্ট্রি, না জানি কত আমরা খুব রিল্যাক্সে থাকি, খুব মজা। বা আমরা খুব মজা করি, সারাদিন ৪টা-৫টা ড্রেস পরি বা ১০টা ড্রেস পরি। কিন্তু এটার বিহাইন্ড দ্য সিন, বা আপনি আমাদের অনেক সিনিয়র একজন বড় ভাই, আপনি নিজেও জানেন। সো আমাদের জায়গাটা আসলে অনেক কষ্টের আসলে। এটা আসলে যারা থাকে আসলে তারা আসলে বুঝতে পারে ব্যাপারটা। আমি যদি একটু অ্যাড করি, তোমরা তোমাদের সময় যতটা সুযোগ সুবিধা পেয়ে কাজ করেছো বা করছো আলহামদুলিল্লাহ, আমরা যখন মডেলিং করেছি অত সুযোগ সুবিধা কিন্তু তখন ছিল না। হ্যাঁ, এটা ট্রু। একটা জেনারেশন অবশ্যই পরিশ্রম করে, তারপরের জেনারেশনটা আসলে ভোগ করতে পারে। আমি আসলে লাকি ফল ভোগ আপনাদের করে, জন্য পেয়েছি রাইট? আর কি, আলহামদুলিল্লাহ। জি, মডেলিং যখন শুরু করলে জি। তখন পরিবারের প্রতিক্রিয়া কি ছিল এবং সাপোর্ট কতটা পেয়েছিলে? আচ্ছা, পরিবারের সাপোর্টটা তো আসলে স্টার্টিং দিকে ছিল না। কারণ সবারই একটা ডিফারেন্ট একটা নেগেটিভ মন্তব্য থাকে ফার্স্ট ভিউতেই, যে মিডিয়া ব্যাপারটা হয়তোবা নেগেটিভ বা কোনো একটা কি না কি ব্যাপারটা এরকম কিছু ছিল। বাট এটা আসলে অর্জন করার বিষয়। আমি হয়তোবা আমি জানি না, এখন আমি ডিরেক্টলি এখন বলতে পারব না আমি সাকসেসফুল, আমার ফ্যামিলির ওই অর্জনটা রক্ষা করতে পেরেছি। বাট আমি চেষ্টায় আছি। যেন একটা গুড ইমেজে যেন কাজ করে নিজের মতো করে নিজে একটা মানে ভালো কিছু করা যায় আরকি। আমি সবসময় সেই চেষ্টায়। আসলে সবসময় আসলে না আমি কন্ট্রোভার্সি বা আশেপাশে কি হচ্ছে বা কি না হচ্ছে এগুলার থেকে আসলে আমি আসলে কাজে ফোকাস হওয়াটা বেশি আমি ইম্পোর্টেন্স দেই সবসময়। ওইটা আমি দেখেছি। হ্যাঁ, আমার কাজটা কবে আমি কাজের প্রতি ডেডিকেট থাকার চেষ্টা করি। কারণ এর বাইরে না আসলে টাইম নেই আমার। আমার আসলে ব্যস্ততা পড়ালেখা ঘিরেও থাকে। তারপরে নিজেকে নিয়ে প্লাস নিজের ফ্যামিলি সবকিছু মিলে আসলে না ওই এক্সট্রা কোনো ধরেন নেগেটিভিটি কি হলো আশেপাশে, আমি আসলে খুবই একটু কম বদার হই এইসব ব্যাপারে। ইভেন কি আপনি তো নিজে এত বছর যাবত কাজ করছেন। মাশাআল্লাহ, ইউ আর ডুইং সো গুড। ইভেন কি আপনি এত বছর যাবত আমাদের ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছেন। সো আমার তো কিছু কোয়েশ্চেন আপনাকেও করা উচিত। যে আপনার কিছু অভিজ্ঞতা বলেন, যে আপনার ব্যাপারেও কিন্তু অনেক কিছু শোনা যায়। যেমনটা হচ্ছে যে ফয়সাল তুষার একটু অ্যারোগেন্ট, সে একটু মুডি, সে ডেফিনিটলি অনেক রিচ, সে অনেক হাইলি এডুকেটেড পারসন। সো আসলে কি কতটুকু ট্রু এগুলা, যে মিডিয়াতে এটা কিন্তু হয়, হয়তোবা আমাকে নিয়েও হয়। অনেকে বলে হয়তোবা যে আমি অনেক মুডি বা এটা সেটা হাবিজাবি অনেক কিছু কিন্তু শোনা যায়। আমি শুনি কিন্তু মানে সাইড টক হয়। সো আপনার ব্যাপারেও কিন্তু হয় এগুলা। সো কিছু একটা বলেন ওইটা নিয়ে। রিচ আমি একদমই না, সেটা প্রথমেই ক্লিয়ার করব। এডুকেটেড আমি ডেফিনিটলি, আমি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দেখান দর্শকদের। জি। লয়ের উপর ডাবল গ্রাজুয়েশন আমি করেছি। আচ্ছা, তো আচ্ছা। আর হচ্ছে যেটা বললে কি অ্যারোগ্যান্ট এবং মুডি,
হুম। আমি একটু রিজার্ভড। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি একটু মানে নিজের মতো থাকতে পছন্দ করি। এক, আমার আসলে পোকিং সিস্টেমটা অ্যাক্টিভ না। হুম, হুম, হুম? ওকে। এবং আমি প্রচুর গসিপ শুনি, হুম, কিন্তু আমি গসিপ করি না। এবং আমি যদি বলি আমার নিজের গুণ, আমার সাথে যেকোনো কেউ কোনো সিক্রেট শেয়ার করলে সেটা আমি নিজ পর্যন্ত একদম মৃত্যুর আগ পর্যন্ত রাখবো বলে আমার নিজের সাথে ডেফিনিটলি। আমার এটা হুম, কমিটমেন্ট। হুম, হুম, আর বাকি যেটা বললে হচ্ছে অ্যারোগেন্ট। আমি অ্যারোগেন্ট না, বাট আমি একটু চুজি। হুম, হুম, আমি আসলে আমার সারাউন্ডিংস বা আমার যার সাথে মিশবো, মিশবো না, কথা বলবো, বলবো না, ওইটা আমি নিজে সিলেক্ট করি, নিজে চুজ করি। হুম? আরেকটা জিনিস হচ্ছে আমি কাউকে ডিসরেসপেক্ট করি না। সো হুম, ধরো তোমাকে আমার পছন্দ না। হুম, এক্সাম্পল, হুম, হুম, হুম। আমি তোমার সাথে মিশে তোমাকে ডিসরেসপেক্ট করার চেয়ে আমি তোমার সাথে না মিশে হুম, তোমাকে দূর থেকে রেসপেক্ট করাটাকে প্রেফার করব। ওকে, ওকে, জোস। হুম? সো দ্যাটস অল অ্যাবাউট মি। আসলে কি মানুষের একটা কমন একটা সেন্স আছে যে যারা একটু রিজার্ভ থাকা পছন্দ করে বা ইন্ট্রোভার্ট, এটা কিন্তু আসলে একদিনে মানুষ হয় না। এটা একটা মানে লং টাইম প্রসেস, যে বাচ্চাকাল থেকে একটা মানুষ কিভাবে বড় হচ্ছে, কোন সোসাইটিতে বড় হচ্ছে, ও কাদের সাথে বড় হচ্ছে, এটা আসলে অনেক ডিপেন্ডস করে। ফ্যামিলিও অনেক ইস্যু এখানে থাকে। সো এটা কিন্তু আসলে আমি যদি বলি যে হ্যাঁ আমি রিজার্ভ পারসন এন্ড আই এম অলসো রিজার্ভ পারসন এন্ড ইন্ট্রোভার্ট, কিন্তু এটা কিন্তু আমি একদিনে হইনি। সো অবশ্যই আমার একটা একটা এতটা বছর আমার পার করতে হইছে কোনো একটা সোসাইটিতে বা কোথাও আমি বড় হইছি। তো এই ইস্যুর কারণে আরকি। কিন্তু এর মানে এই না কিন্তু আমরা আনসোশ্যালাইজড। কেউ যদি আমাদের সাথে কথা বলে, বা আমিও দেখেছি আপনার সাথে যখন একটা স্টুডেন্ট বলেন বা নিউ কামার্সরা যারা আসে বা কথাবার্তা বলে, আপনি কিন্তু খুব ওয়েলকামিং ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করেন বা আপনি কথাবার্তা বলেন। আর এত বছর আমরা এইটা কাজ আমার করেছি। পারিবারিক শিক্ষা। এক্সাক্টলি। হুম। সো আর এত বছর আমরা কাজ করেছি, সো আমি তো ডেফিনিটলি বলবো যে ইউ আর ওপেন একটা ফ্রি গাই। সো ডেফিনিটলি আমি 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 বলবো আরকি। আমি জানি না, কিন্তু আমি তোমাকে যদি এখন এখানে একটু এড করি, জি। আমার কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। না, কয়েকটা সার্কেলই আছে। হুম, হুম, সংখ্যায় হয়তো মানুষ কম জি, সার্কেল জি, গুলাতে, বাট আছে। জি। আমার ইউনিভার্সিটির সার্কেল বলো, আমার পার্সোনাল লাইফ ফ্রেন্ড হুম, সার্কেল হুম, বলো, মিডিয়া যাদের সাথে আমার খুব ভালো কানেকশন, তাদের সাথে আমার আসলে কাজ দিয়ে পরিচয় হলেও কাজের সম্পর্ক না। হুম, হুম, যেমন তুমি তাদের মধ্যে একজন, হুম, তুমি হুম, বলতে পারবে। হুম, হুম। আমি কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক ফানি একটা হ্যাঁ, পারসন। হ্যাঁ, ডেফিনিটলি আমি তো অনেক সেটাই জানি। ফান লাভিং একটা পারসন। ফানি বলতে ফান লাভিং আরকি। ফান আমি কিন্তু লাভিং একটা কখনোই আমি বিশ্বাস পারসন। করি না যখন আমাকে কেউ এসে বলে যে ভাই এটা সেটা। আমি বলি, না এরকম তো না। ভাইয়া তো কিন্তু এরকম না। হ্যাঁ, কিন্তু এখানে যদি হ্যাঁ। আমি ফান লাভিং যে আমার সাইডটা, ওটা যদি আমি মানুষকে গিয়ে সারাক্ষণ দেখাই, যারা হুম, আমাকে চেনে না বা হুম, বোঝে না, হুম। তারা কিন্তু এটার অন্য একটা মতলবও বের করতে পারে বা অন্য মেবি একটা হ্যাঁ, হ্যাঁ। অর্থ বের করতে পারে। হুম, হুম, হুম। যে খুব খাতির লাগাচ্ছে, নিশ্চয়ই কিছু চায়। না, না ট্রু। হ্যাঁ, হ্যাঁ, এটা ট্রু। যেইটা আমি হুম, কোনোদিনও আমার সাথে হতে দিতে চাই না। হুম, হুম, তার জন্য আমার যে রিজার্ভড ইমেজটা, সেটাই মানুষের কাছে থাকুক, আমি সেটাই, তাতেই খুশি। এখন তারা আমাকে অ্যারোগেন্ট বলুক, স্নব বলুক, খারাপ বলুক, দিন শেষে আমি কেমন আমি জানি, আর আমাকে যে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আল্লাহ জানেন। দ্যাটস ইনাফ ফর মি। এই আরকি। আমার পরবর্তী প্রশ্ন তোমার জন্য, অভিনয়। হুম। অভিনয়টা তুমি কিভাবে শুরু করেছো? এটাও না মানে আমি কখনো না মানে ভাবিনি যে আমি আসলে অভিনয়ে আসবো বা কাজ করব। কোন প্ল্যান প্রোগ্রাম করে কিছু আমার হয়নি আসলে। হুম, হুম। আমার কাছে মনে হয়েছে যে না এতটা বছর ৩, ৪, ৫ বছর যাবত আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এখন একটু দেখি যদি কিছু হয়। ইভেন কি আমার মফস্বল শহরে বা আমার টাঙ্গাইলেও অনেক ফ্রেন্ডরা বা বড় ভাইরা বলত যে অভিনয় কবে দেখছি? সো মানে তখন কিন্তু আসলে না একটা দায়িত্ববোধ থাকে যে আচ্ছা ঠিক আছে একটা বারের জন্য হলেও কিছু একটা করা উচিত। বলছে যেহেতু। হ্যাঁ, বলছে যেহেতু হ্যাঁ, আসলে যেহেতু ঢাকায় থাকি, ঢাকায় মিডিয়াতে থাকি। এতদিন রাইট। ছিলাম। হ্যাঁ। আমরাও একটা ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। সো ওই ইন্ডাস্ট্রিতে কেন না? সো এর মধ্যে আসলে সুযোগটা হয় এর এর মধ্যে তো ডেফিনিটলি টিভিসি, ওবিসি বা আ মিউজিক ভিডিও টুকটাক বা আমি অংশু ভাইয়ের সাথে একটা কাজ করেছিলাম। মিনার ভাইয়ের গান। সো এর মধ্যে একটা ইন্সপিরেশন অলরেডি লেগে গেছে যে ওকে ফাইন আমি কিছু একটা করতে পারবো হয়তোবা বা কিছু একটা করা উচিত। রাইট। বা ছোট হোক, বড় হোক যেটাই হোক। সো এর মধ্যেই আসলে ভিকি ভাই আমাকে একদিন একটা কল দেয়। হুম। খুবই মানে র‍্যান্ডম একটা কল 2024 এর বিগিনিং পার্ট এর কথা। আমি ২৩ এ প্ল্যান করছি যে আমি কাজ করতে চাই ভিজুয়ালে। আমার ভালো কিছু একটা কনটেন্ট দরকার, ভালো কিছু করতে চাই। আর ২৪ এ জানুয়ারিতে আমি কলটা পেয়ে যাই। সো এটা আমি খুবই লাকি। তারপর থেকে তো আসলে ওটা করার পরে অনেক রেসপনসিবিলিটি বাড়লো। অনেকে অ্যাকসেপ্ট করলো, অনেকেই ভালো বলল। তারপর থেকে আবার ওটার পরে আরেকটা কাজ আরিয়ান ভাইয়ের সাথে যুগল, রাকিব ভাইয়ের সাথে মায়ায় জড়িয়ে রেখো নাটক করলাম। আ লেংদি। তারপরে এবার তো আ ভিকি ভাইয়ের সাথে আরেকটা প্রজেক্ট হলো। সেটা হচ্ছে যে নীলসুখ। এটা একটা ওয়েব ফিল্ম।
ফুল। এগুলো সব নিয়ে আমি কথা বলবো। তো এভাবে আসলে ওয়ান বাই ওয়ান না মানে আমি আসলে ঢুকে গেলাম আর কি, মানে এই যে এখন কাজ করছি। খুব ভালো কাজ করছো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি আমি সবসময় আমি একটা জিনিস বিলিভ করি যে আমি আসলে কাজ মানে আমি কোয়ালিটিটাকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি কোয়ান্টিটি থেকে। তো আমি হয়তোবা আমি কাজ একটু কমই শুরু করছি। কারণ আমার নিজের অনেক প্রিপারেশনের ব্যাপার, অ্যাক্টিং এর অনেক ইস্যুস আছে। যেহেতু আমি নতুন আরেকটা ইন্ডাস্ট্রি থেকে আসলে হুট করে আরেকটা ইন্ডাস্ট্রি ঢুকে একদম রেগুলার হওয়া চারটিখানি কথা না। এটাতে অনেক নিজের একটা মেটাবলিজম পাওয়ার লাগে বা নিজের ওই ধৈর্য শক্তি বা নিজের ওই কোপ আপিং ব্যাপারটা লাগে। তো দ্যাটস হোয়াই আমি একটু টাইম নিয়ে আস্তে, আস্তে বুঝে শুনে আগাচ্ছি। সো কাজটা হয়তোবা রেগুলার না, বাট হ্যাঁ, ট্রাই করছি রেগুলার হওয়ার জন্য। ইনশাআল্লাহ যখন ফ্লুয়েন্সটা আরো বেড়ে যাবে তখন আমি আরো রেগুলার হওয়ার চেষ্টা করব। খুব ভালো লাগলো তোমার সাথে এই সেগমেন্টে কথা বলে। খুব ডিটেইলিং এ কথা বলে খুব ফেললাম। ডিটেইলিং এ কথা বলেছো। না, না। হ্যাঁ। আমাদের কাজই তো ইনফরমেশন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দর্শকদেরকে প্রোভাইড করা, হ্যাঁ। তাই না? আপনি কোয়েশ্চেন করার আগে আমি ডিটেইলিং গুলা ধরে, ধরে বলে দিলাম। হ্যাঁ, খুবই ভালো। তাহলে হচ্ছে তোমার সাথে যে আমার এই যে অন স্ক্রিন আলোচনা হওয়ার আগে অফ স্ক্রিন যে আলোচনা হলো। সবাই ভাববে কি যে আমরা হয়তো প্রশ্নপত্র ফাঁস করে রাখছিলাম। হ্যাঁ। আগে থেকে মনে হয় জানা শোনা আছে যে কোয়েশ্চেন গুলো কি হবে। আমি না, তুমি মুখস্থ বলতেছি এটা ভাববে। প্রশ্ন তো জানো না। আমি মানে আসলে এখানে কিন্তু জানি স্ক্রিপ্টে না। অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা নেই, সেগুলো আমি তোমাকে জিজ্ঞেস করব। ওকে ফাইন, আপনি করেন, সমস্যা নেই। জি। তো রেহান, আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী সেগমেন্ট, গ্ল্যাম ভার্সেস রিয়ালিটিতে। ওকে, হ্যাঁ। আমি আমার স্ক্রিপ্টের কোয়েশ্চেন গুলো শুরু করার আগে আমি জানতে চাই, হুম। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এতদিন যাবত কাজ করছো, হুম। প্রথম যখন কাজ শুরু করেছো জি। তখন কখনো কি এরকম মনে হয়েছে যে আমি জুনিয়র দেখে আমাকে ইগনোর করা হচ্ছে বা আমাকে ছোট করা হচ্ছে বা ছোটভাবে দেখা হচ্ছে? আসলে কি কোনো কাজই না আসলে এত সহজ কিছু না। আমি বলব একটা অফিসে আপনি কাজ করতে যান সেখানেও কিন্তু আমি যতই এখানে বলি যে ব্যাপারটা এরকম কিচ্ছু না। হুম। একদম সুন্দর, ভালো, আমরা খুবই হেলথি পরিবেশে আছি। ব্যাপারটা একদমই না। এটা কিন্তু হওয়া উচিতও না। একটা ইন্ডাস্ট্রিতে কাজ করলে এখানে ১০ মিশালি মানুষ থাকবে, হুম, এখানে হুম। কথা উঠবে। একজন আরেকজনকে অবশ্যই ডেফিনিটলি আমরা ১০ জন মানুষকে পছন্দ করব না। হুম, হুম, অবশ্যই ওখান থেকে ২-১ জন মানুষ আছে যারা আমাদেরকে অপছন্দও করবে। হুম। এরকম ছিল আরকি। কিন্তু ওই জিনিসটাকে না মানে মোটিভেশন হিসেবে নিতাম আমি সবসময়। যে এই মানুষটা আমাকে অপছন্দ করে কেন? আমি তো জানি এর কোনো কারণ নাই। হুম। কারণ আমি তো এইসব জায়গায় আমি খুবই আ ঠিক আছি। আমার জায়গা থেকে আমি ঠিক আছি। তার মানে তার মধ্যে কোনো একটা আমাকে নিয়ে হয়তোবা নিজেই একটা মন গড়া একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে হ্যাঁ। রেখেছে আমার নামে। কিন্তু সময় হলে হয়তোবা কোনো একদিন আসবে, সে ঠিকই বুঝতে পারবে যে আমি ভালো ছিলাম। হয়তোবা সে তখনও বলবে যে, "হ্যাঁ, এটা আসলে ভুল করছি ওর সাথে হয়তোবা।" সো আমি ওই আনটিল দ্যাট ডে আমি যদি এখনো যদি আমার সাথে শুরু হয়, আমি সেম জিনিসটাই করব। আমি তখনও সেম জিনিসটাই করেছিলাম। আমি ধৈর্য ধরেছিলাম ওই সময়টাতে যে এখন একটা মানুষ আপনাকে পছন্দ করে না বা আমাকে করে না, ওটা কেন করে না ওটা আমি রিজনটা আমি জানি না। এটা তার ব্যাপার, এটা তার সম্পূর্ণ ব্যাপার, ভাবে। ব্যক্তিগত হ্যাঁ। ব্যাপার। এটা আমার কোনো হাত নেই এটা। বাট হুম, এটাও করতে পারি আমি। আমি তার সাথে ডিসেন্ট থাকতে পারি। সে আমার সাথে ভুল করলো, আমি সেই ভুলটা করতে চাই না। হ্যাঁ। সো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট রিপ্লাই। আর ডেফিনিটলি ছিল। কিন্তু আমি সবসময় ওই জিনিসটা বললাম না যে মাথায় নিতাম না আরকি। হুম। আমি সবসময় কাজেই ফোকাস ছিলাম। আর আমি আমার জায়গাটা মানে লিয়াজু যতটুকু আছে মেইনটেইন করার, আমি এটা মেইনটেইন করতাম। তার জন্যই তুমি কন্টিনিউ করতে পেরেছো, অনেকে পারে না। আ আ ও হ্যাঁ, ডেফিনিটলি কন্টিনিউ করতে পেরেছি। আবার অনেক জায়গায় আছে কন্টিনিউ করতে পারিও নাই। অনেক কাজে ইস্যু হইছে। বাট ওইটা আমি সবসময় ভাবি যে ওটা আমার আল্লাহ রিজিকে লিখেই রাখে নাই কখনো। সো আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি বা যেখানে ওই সময়টা ছিলাম, আমি ঠিক ছিলাম। আলহামদুলিল্লাহ। ভেরি নাইস। বলেন। এখন প্রশ্নে চলে যাই হ্যাঁ, যদি, সিউর, হ্যাঁ। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জি। কাজ করতে যেয়ে হুম। কোন বাস্তবতা তোমাকে খুব অবাক করেছে? আসলে বাস্তবতাটা কি টাইপের হতে পারে? সবই তো বাস্তবতা। যেমন ধরো তুমি তো মিডিয়া ব্যাকগ্রাউন্ডে ছিল না ১ম এ। না, না, তোমার না। হ্যাঁ। ফ্যামিলিতেও কেউ ছিল না as far as I know। হুম, 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 হুম? হুম। তো তুমি অন্য ১০ জন সাধারণ মানুষের মতোই ভাবতে না যে এই লাইনটাতে মনে হয় অনেক মজা। আসলে এই জায়গাটা আসলে না এটা একটা ডার্ক সিক্রেটটা কি? এটা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড। এখানে আসলে আবেগটা মানুষের কমই দেখা যায়। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে গ্ল্যামারস আছে। আপনাকে দিয়ে মানুষের লাভ হচ্ছে। হুম, হুম। ডেফিনিটলি এখানে এটা একটা বিজনেস এরিয়া, রাইট? সো তখন আপনি ওয়ার্ক করতেছেন, তখন আপনি হ্যাঁ, মানুষের ফেভারে। আবার যখন ওয়ার্ক করবে না, তো হয়তোবা এক চুটকির মধ্যেও নিমেষে অনেকে শেষ হয়ে যাবে। শেষ সো হয়ে এই যাবে। জায়গাটা না আমার কাছে একটু ক্রুয়েল লাগে অনেকটা সময়। বাট হ্যাঁ, ডেফিনিটলি এখানে গুড ওয়েল হিউম্যান বিং ও আছে, যারা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে ইন এ পজিটিভ ওয়েতে। সো আমার কাছে সবসময় ইন্সপিরেশনটা ওই জায়গায় লাগতো। আমার কাছে যখনই একটা ব্যাড একটা ইনটেনশন বা কোনো একটা বাজে কোনো ইঙ্গিত আসতো বা কোনো একটা ঝামেলায় পড়তাম কিছু একটা, তখন আমি আসলে গুড
যারা আমাদের সাথে ভালো ছিল বা আমার সাথে ওই সময়টাতে তৎক্ষণাৎ ওই পরিস্থিতিতে ভালো ছিল বা খুব ফ্রেন্ডলি জোন ছিল, তখন তাদের সাথে এই ব্যাপারগুলা শেয়ার করতাম, হয়তো বা ওই ব্যাপারটা না অ্যাডজাস্ট করতাম আর কি, যে না এই জায়গা তো খারাপ, আচ্ছা এই জায়গা তো ভালো আছে, আমি সবসময় ভালোটার পিছনে দৌড়াইতাম। তো ওই জিনিসটার সাথে আস্তে আস্তে ইগনোর করতাম আর কি। মডেলদের জীবন নিয়ে অনেক রকমের মিথ আছে, এইরকম ওই রকম বহুত কথা এদিক ওদিক থেকে আসে। তো মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বেনিফিটেড ব্যাপারগুলো, নট অনলি বেনিফিট, না হলে যেমন ধরো মডেল মানেই হচ্ছে অনেক টাকা কামাচ্ছে, ওদের আসলে কোনো কষ্ট নাই, ওদের কাজটা কি, রাতে বেলা আবার টায়ার্ড হয়ে বাসায় আসে কেন, ওরা তো শুধুমাত্র একটু মেকআপ করে, একটু কাপড় এটা তো চেঞ্জ তখন করে। বললাম ফার্স্টের দিকে যে এরকম কিন্তু ভাবে, কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, এবং মডেলদের যে মডেলিং প্রফেশনের বাইরে সাইড প্রফেশন জব থাকতে পারে, বিজনেস থাকতে পারে, সেখান থেকে যে তাদের একটা হেলদি আর্নিং সোর্স হতে পারে। সবসময় মডেল একটু টাকা পয়সা থাকলেই যে গিভ এন্ড টেক করে বা ধরো বিভিন্ন রকম যেগুলো মিথ এখন এই সুগার ড্যাডি বা এরকম যে বলে মানুষের, আমি আসলে ওই নামটাই উচ্চারণ করতে চাইনি, বাট আসলে কথার প্রসঙ্গে এলো তাই বললাম। তো ব্যাপারটা কি আসলে তেমন, তোমার কি মনে হয়? এখানে কোনো শর্টকাট উপায় নাই। আমাকে অনেকেই বলে যে ভাই 5 ইয়ার্স এর মধ্যে আপনি এতগুলো ব্র্যান্ড করে ফেললেন। টু বি অনেস্ট, আমি আজকে এই কথাটা বলতে চাই কেন, আমি রিসেন্ট আমরাও কিন্তু আসলে না অনেক ফ্রেন্ডদের সাথে মিশি, অনেকের সাথে কথাবার্তা বলি, অনেক সিনিয়রদের সাথে উঠা বসা হয়। আমি কিছুদিন আগে একটা রিউমার্স পেলাম যে যেটা আমি আমার সাথে মিলাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে না, ওরা তো এটা ভুল বলতেছে, বা আবার হয়তোবা অন্য কাউকে আছে যে অন্য কিছু বলতেছে। আমি আসলে হয়তো অনেকে চিনি না, আমি খুবই দুঃখিত এটার কারণে। কিন্তু অনেকে দেখা যায় যে খুব কনফিডেন্টলি খুব নেগেটিভ অনেক কথাবার্তা বলে। আমি তো আগেই বলেছি বা এখনো আমি স্বীকার করছি যে আমি বলতেছি না যে পুরো জায়গাটা পজিটিভ, নেগেটিভ আছে, সব ক্ষেত্রেই সব আছে, ক্ষেত্রে নেগেটিভ আছে। মিডিয়া তো কিন্তু একটা সেক্টর না। তোমার এখানে সবার আগে বুঝতে হবে যে কাজ অ্যাকচুয়ালি কারা করছে আর কতটুকু পজিটিভ ভাবে, তুমি নিজেও জানো না যে তোমার এই নেগেটিভিটির বাইরে কতটুকু পজিটিভ এরিয়াতে মানুষ কাজ করে অলরেডি চলছে। সো তোমার আসলে রাইট ট্র্যাকটা দরকার, আর অবশ্যই নিজের সাথে নিজের আগে বসা দরকার। তোমার ব্যক্তিগত জীবনের এমন কোনো ঘটনা কি আছে রেহান যেটা ভুলে যেতে চাও বা মেমোরি থেকে ইরেজ করতে চাও? আমি না কোনো কিছু ইরেজ করতে চাই না আসলে। আমি যদি ইরেজ করে ফেলি তাহলে আর আমি সামনে আগাতে পারবো না, আমি এটা বিলিভ করি। সো আমি কিছু জিনিস আছে আমি মাথায় রাখতে চাই, হয়তো আমি বলতে চাই না, হয়তো আমি শেয়ার করতে চাই না, হয়তো আমি রিমাইন্ডও করতে চাই না, কিন্তু হ্যাঁ আমি এটা আমার নিজের মানে এটা কি বলে, কম্পিউটারে একটা এসএসডি কার্ড থাকে, ওই এসএসডি কার্ডের মতো আমি এটা রেখে দিতে চাই ফাইলটা। যখন আমার ইউজ করার দরকার হবে তখন আমি সেটাকে ইউজ করে সেটাকে আমি অন্যভাবে মোটিভেশন হিসেবে ইউজ করব। সো আমি বলতে চাই না আর কি। ও দ্যাটস ভেরি নাইস। এখন তুমি আমাকে বলো যে তুমি যখন মডেলিং শুরু করেছো, যে একটা কথা খুব প্রচলিত, এখানে কাজ করতে হলে গিভ এন্ড টেক করতে হয়, এই ক্ষেত্রে তোমার জার্নিতে এরকম কোনো ঘটনা কি ঘটেছে যে তোমাকে কেউ কোনো বাজে অফার দিয়েছে, গিভ এন্ড টেকের কথা বলেছে, বা তোমার আশেপাশে মানুষজনদেরকে বলেছে, তুমি জানো, দেখেছো? না, আমি তো শুনেছি এটা সবসময় এটা একটা প্রচলিত টক, এটা সব জায়গায় গিভ এন্ড টেকের ইস্যুগুলা, এটা তো সব ইন্ডাস্ট্রিতেই সেম এগুলা থাকে এগুলা। কিন্তু হ্যাঁ, ফরচুনেটলি আমি আসলে আমার নিজের প্রতি ফুল কনফিডেন্ট ছিলাম। আমাকে হয়তো একবার একটা কথা বলেছিল একজন, এটা আমি একদম ফর দ্য ফার্স্ট টাইম মনে আমি বলতেছি এটা, যে এরপরে তুমি কাজ কিভাবে করবা, মানে একটা জায়গায় পৌঁছাইতে বা হয়তো বা কাজের একটা প্রসঙ্গত তার প্রতি ইস্যু থাকে অনেক সময়। আমি সবসময় একটা কথা বলতাম যে আমি ওই উদাহরণটা আজকেও আমি রিপিট করতে চাই। ধরেন 10টা ওয়ে আছে একটা ছেলের কাছে, 11টা ওয়ে বন্ধ। হ্যাঁ, আমি ওই একটা ওয়েতে ঢুকবো, আমি পুরো রাস্তা বানায় ওখানে ইমারত বানায় ফেলবো আমি। তো আমি সবসময়, আমি স্টিল না ওইটাই বিলিভ করি যে সুযোগ আসলে একটা সময় আসবে, মানে ওইটাকে আবার পিকও করতে হবে, জানতে হবে যে হ্যাঁ ব্যাপারটা কাজে লাগাতে হবে। ডেফিনেটলি আমার সামনে বাধা আসবে, আমারও আসছে, হিউজ পরিমাণে আসছে, এখন হয়তো বলে শেষ করা যাবে না। কিন্তু হ্যাঁ, এইসব ইস্যুর কারণে ওইরকম কিছু আমি ফেস করিনি, তেমনটা আমার করতে হয়নি এটা, কারণ আমি সবসময় স্ট্রিক্ট ছিলাম এইসব ব্যাপারে, যে না এইসব কথাবার্তা আমার সামনে না। সেই জন্যই তোমাকে প্রশ্নটা করা, যেটা হচ্ছে অনেক ছেলে পেলেদের ধারণা যেখানে আসলে এরকম করতে হয়। অনেকে তো ভাবে এটা যে আমরা কাজ করতেছি না সিজন ওয়াইজ, ভাই কাজ করা তো আমরা তো টাইমই ব্যালেন্স করতে পারি না, আর সেখানে অনেক সময় জানি না ফান করেই বলে না কি বলে, বাট কান পর্যন্ত আসে আমাদের। ফান করে আসলে বলে না, হ্যাঁ এটা বলা উচিত না, কারণ তুমি একটা মানুষের সম্পর্কে জানো না, পার্সোনালি তুমি চিনো না, তোমার সিনিয়র হতে পারে, যেমন আমারও সিনিয়র যারা আছে আমি তো জানি তারা কিভাবে কাজ করতেছে। সো আমি তো আজ পর্যন্ত, কারণ আমি এগুলো বলি নাই, বাট
এখন আমি জানি না এটা জেলাসি ইস্যু কিনা বা নেগেটিভ কোনো ইস্যু কিনা, বাট এটা বলাই হয়ে উচিত না। কিন্তু আমার যে এখানে একটা মন্তব্য এতগুলা আছে। কাজ করতেছে তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা টামেলা, বাট এরকম কেন? না না, আমার এখানে একটা মন্তব্য আছে, যারা হুম, ধরো এরকম করে থাকে, জি জি জি। হুম, তারা যদি এমন করে, তারা বাই নেচার এরকম করে, গিভ এন্ড টেকে যায়, হুম, তোমাকে তো 10টা খারাপ অফার দেয়াই হবে, হুম, নেগেটিভ হুম। অফার দেয়াই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। তুমি সেটা নিবে কি নিবে না সেটা তো একদমই তোমার উপর এটা আমার ডিপেন্ড ব্যক্তিগত করে। ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা যে মিডিয়া সেক্টরটাকে, হ্যাঁ ফ্যাশন ইন্ডাস্ট্রিকে পার্টিকুলারলি হ্যাঁ। কোট করে বলে যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এরকমই করতে হবে, এখানকার সব ছেলেপেলেরাও এরকম, যারা এমপ্লয়ার তারাও এরকম। হুম। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা মিথ্যা ভুল কথা, সবাই কিন্তু একরকম তাহলে তো হয় না। না, আমি নট অনলি আমার কথা বলবো, আমার সাথে অনেক ভাই ব্রাদার আছে, আমি নামও বলবো না। আম, তাদের তো আমি কখনো কিছু, আমিও জীবনে কোনদিন শুনি নেই। আমি বুঝতে পারছি। মাশাআল্লাহ তারা সবাই ভালো কাজ হুম, করতেছে। আমি তো ইন্সপিরেশন তাদের থেকে হ্যাঁ পাইছি হ্যাঁ, আর কি। অফকোর্স। সো এখন ওইসব কথা না, মানে এখন আর শুনতে শুনতে না, এখন আর ভালো লাগে না এসব কথা শুনতে। যার যা মন চায় বলুক, কিন্তু খারাপটা লাগে যে আমার সামনে এসে বলো না কখনো। হুম, তেলে ভাই তুমি না, তারপরে আমি কি করবো আমি জানি না, বাট আমার সামনে এসে মানে ডেফিনেটলি বলবে না কেউ, সাহসও নাই কারো। কিন্তু আমি কখনোই একটা মানুষের নিয়ে সাইড টক করা বা মানে ভিতরে ভিতরে বিচিং করা, এই জিনিসগুলো পছন্দ করি না। হুম, আর মিডিয়া জায়গাটা না আসলে স্বচ্ছ একটা জায়গা, আর এখানে কোনো হাইড করে কোনো কিছু করতে পারবেন না আপনি। এইটাই সবকিছুই কথা। কিন্তু আসলে দেখা যায় আসলে। হ্যাঁ, একটা এইটাই কিছু কেউ বলতে কিছু চাচ্ছিলাম। করলো আর কেউ কিছু জানলো না এমন কোনো কথা না। হুম, হুম, কেউ কিছু ডেফিনেটলি করলে অবশ্যই সেটা আমরা জানবো। আমরা কেউ কিছু করলে সেটা অন্য মানুষ জানবে। সো এটা অবশ্যই সবার বদার থাকা উচিত যে কোথাও যে কিছু একটা হইলো বা একটা কোনো একটা গালমন্দ হলো আর আমরা সেটা জানবো না। ডেফিনেটলি আমাদের কানে আসে। সবাই আমরা জানি কোথায় কি হচ্ছে, কোথায় কাজ হচ্ছে। বাট এই জিনিসটা আসলে অফ করা উচিত। নিজেদের কাজের প্রতি রেসপেক্ট বাড়ানো উচিত। আর এটলিস্ট নিজেকে চেনা উচিত আগে। তাহলে এটা আসলে কমবে। যেমন তোমার সাথে যে ঘটনা ঘটে নাই সেটা তুমি মানুষের কাছ থেকে শুনে বলতে পারো না, তেমন হ্যাঁ। তাহলে তো এরকম হলো যে তোমার চিল তোমার কান নিয়ে মানে গেছে। মানে র‍্যান্ডম কোয়েশ্চেন করে যে হ্যাঁ। যখন আমি আমি আমার জায়গা থেকে বলি, আমি কিন্তু খুব ক্যাজুয়াল ভাবে এখন কথা বলি। এখন হুম, যেমনটা হচ্ছে যে আ মানুষ যখন একটা মানুষের সাথে কথা বলার সুযোগ না পায়, ওর আগের কি অতীত ছিল, এক্স ছিল, হ্যাঁ, কার সাথে কি ছিল না ছিল। আমি জানি না মানুষজন এটা কেন কথা বললে খুব কমফোর্টেবল। আম ধরেন আপনার সাথে যার রিলেশন ছিল বা বা আমি ছিল না। ধরেন ও আচ্ছা, ওকে, ওকে ঠিক আছে, ছিল না, ওকে ফাইন। ধরেন আপনাদের যে কারো সাথেই, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলি, যে কারোর সাথে আপনাদের একটা অতীত থাকতেই পারে। এখানে সেগুলো নিয়ে মাতামাতি করে শুধু ওই ক্যারেক্টার আইডেন্টিফাই করা, এটা আসলে খুবই এটা অযৌক্তিক একটা কথাবার্তা। আই ডোন্ট নো, আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে ওই অতীতের ওই ব্যাপারগুলো কিছু টেনে প্রপার কিন্তু জানেও না আসলে হয়েছেটা কি বা ব্যাপারটা আসলে কি ছিল। কিন্তু শুধু না এগুলো না গসিপিং করতে খুব মজা পায় আর খুব নেগেটিভিটি, মানে মজা পাইলাম, একটা কথা বলে ফেললাম, একটা মানুষকে বাজে একটা কমেন্ট করে ফেললাম, খুব মজা পাইলাম, আমি খুব স্যাভেজ। আই ডোন্ট নো মানুষজন এটা ভাবে। একটা সার্কেলে বসে আছি, আমি যাকে চিনি না বা আমার একটা সিনিয়র হোক বা অমুক হোক, ধরেন আমার একটা মিডিয়া সেলিব্রিটি হোক যাকে আমি খুব রেসপেক্ট করি, একটা কথা বলে ফেললাম, আরে উনি তো এরকম, অথচ সে কিন্তু জানেও না যে পার্সোনাল লাইফ উনি হ্যাঁ, যে কেমনটা উনি কেমন। ওরকম কি না বা কিছু। হ্যাঁ, তো আপনি একটা কথা বলতেছেন, আপনি এক্সপেরিয়েন্স করছেন, আপনি চক্ষু সাক্ষী, হুম, আরেকটা মানুষও এক্সপেরিয়েন্স করছে হয়তোবা, আপনি তার সাথে কথাবার্তা বলেন। আপনাদের দুইজনের সাথে মিলছে হয়তোবা। কিন্তু হুম। যে জানে না, শুনে না বা কোনো আইডিয়াও নাই তার সাথে কেন আপনি এগুলা গীবত করা, আই ডোন্ট নো মানুষের মধ্যে এইসব মূল্যবোধ, ইসলামিক সচেতনতা কোনো কিছুই আমি দেখি না এগুলা। বাট এগুলা থেকে আসলে বের হওয়া ডেফিনিটলি উচিত। এটা থেকে এক বের না ধরনের হতে পারলে আসলে অসুস্থতা এটা আসলে। অসুস্থতা হ্যাঁ, আসলে ওয়ান কাইন্ড অফ, আমি বলব। আমি জানি না কেন আমি মানুষ করে বলবো এরকম। ডক্টরের শরণাপন্ন হওয়াটা এটা খুবই হওয়া উচিত জরুরি। আসলে আরকি। আমি জানি না, এটা অনেক টাইম কিল করে। এনক্সাইটি বাড়ায় তাদেরই তো সমস্যা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে এরকম, আমি তোমাকে ওকে। বলি, যারা গিভ অ্যান্ড টেক করে কাজ করে বলে আমরা জানি বা করে থাকলেও, তারা শুধু মিডিয়া সেক্টর না কিন্তু রেহান, হুম। তারা যে সেক্টরে যাবে সেই সেক্টরে এরকম করেই কাজ করবে। হ্যাঁ, করতো। হ্যাঁ, একটা কারণ তাদের অফিসিয়াল তাদের আসলে যোগ্যতাটা আমার মনে হয় ওইটাই। আমরা 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 কতটুকু শিওর যে আমাদের পাশের যে অফিসটা হচ্ছে বা অমুক কোম্পানির আমরা নাম শুনছি, হ্যাঁ, ওইখানে ওই মেয়েটা সিকিউর কিনা বা ওই কলিগটা ছেলেটা ঠিক আছে হ্যাঁ, কিনা, ছেলেটা ছেলেটা সিকিউর কিনা, আমরা আসলে সিকিউর কিনা। কতজন আমরা এর সম্পর্কে অবগত? হুম, কয়টা নিউজে এগুলা আসে বা কতগুলো আসে? রাইট। সবাই তো পড়ে থাকে নিউজে, অমুককে কি করলো, অমুকের কি হলো, এটা নিয়ে সবাই পড়ে থাকে। কিন্তু সবাই পড়ে থাকে রেহান দিন ভাইরাল। শেষে হ্যাঁ, হ্যাঁ। সবকিছু নিয়ে পড়ে থাকে। কিন্তু অথচ কিন্তু ওয়ার্ল্ডটা আসলে নরমাল মানসিক মানবতার বোধ থেকে আমরা অনেক দূরে চলে গেছি এখন। হুম, বাট হ্যাঁ, এটা অবশ্যই ব্যাক করা উচিত। ১ জন ২ জন করে আসলে এটা আসলে চেঞ্জ করা উচিত আসলে। বাট হ্যাঁ, ডেফিনিটলি সবার দায়িত্ব নিয়ে আসলে এগুলা চলা উচিত আরকি। চলা উচিত, রাইট। ডেফিনিটলি হ্যাঁ।
আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে স্টাইল অ্যান্ড বিউটি টক। ওকে, হ্যাঁ। স্টাইল নিয়ে যদি আমি এখন প্রশ্ন করি, তোমার পার্সোনাল স্টাইল কেমন? আমার স্টাইল কেমন? মানে উইথ ড্রেস পার্সোনাল আপ? স্টাইলটা তোমার কেমন? তুমি কি স্টাইল তুমি পার্সোনালি পছন্দ করো? আচ্ছা, আমি না খুব বেসিক ভাবে নিজেকে পছন্দ করি নিজেকে। হুম, হুম, আর আমার কাছে আমার জানি কেন মনে হয় আমি বেসিকই কমফোর্ট, হুম, আর কমফোর্টই সৌন্দর্য। হুম, সো হুম। এই জায়গাটা আমি সবসময় মাথায় রাখি। সো হ্যাঁ। আমি যেমনটা আজকে একটা টি-শার্ট পরে এসেছি, আমার হুম, কাছে মনে হলো যে না, আজকে ওয়েদারটার সাথে আমার টি-শার্টটা পরতে ভাল লাগতেছে বা আমার হুম, পরা উচিত। আমার ব্রেইন এটা বলতেছিল। একটা ডেনিম পরতে ইচ্ছা করলো, একটা জুতা পরতে ইচ্ছা করলো নরমালি। আমার আমার যদি মনে হয় যে না, আমি নরমালি আসলে ট্রাউজারও পরি অনেক সময়। আমি অনেক পরি। আমি খুবই ক্যাজুয়াল থাকতে পছন্দ করি হুম, হুম। সবসময়। কোনো স্কিন কেয়ার টিপস কি তুমি তোমার ফলোয়ারদের সাথে শেয়ার করতে চাও? না, আমি আমি কখনোই কখনো কোনো স্কিন কেয়ার টিপস মেইনটেইন করি নাই। মানে আমি জানিও না এটা কিভাবে কি। বাট হ্যাঁ, আমি এটুকু ট্রাই করি যে একটু ঘুমটা যেন ঠিকমতো হয়। খাবারটা যেন ভালোভাবে খাওয়া হয় টাইম মতো। বাট এটা হয় না আসলে। ঘুমেও ঝামেলা হয়, অনেক সময় এদিক ওদিক হয়ে যায় বা খাওয়া-দাওয়া এদিক ওদিক হয়ে যায়। তো চেষ্টা করি আরকি যতটুকু মেইনটেইন করার জন্য। আর তো রেগুলার তো আমরা নামাজ পড়ার সময় ওযু করতেছি বা গোসল করতেছি। তো এভাবেই আসলে ক্লিন আপ হয়ে গেছে। কিন্তু এক্সট্রা ভাবে আসলে অনেক কিছু করা আমি আসলে অতটা ইউজড টু না এসবে আসলে আরকি। কিভাবে? কিন্তু তোমার স্কিন দেখলে মনে হয় তুমি অনেক যত্ন করো। নিজের অনেক টেক কেয়ার করো। না, টেক কেয়ার করি বলতে এরকম কিছু না। দেখা গেছে যে আমরা যখন আমরা সেটে কাজ করি, তখন তো আমাদের অনেক সময় সানস্ক্রিন ইউজ করতে হয়। অনেক সময় অনেক সান থাকে বা মেকআপ ইউজ করতে হয় ডেফিনিটলি, কারণ লাইটের ব্যাপার আছে, ক্যামেরা, ফটোগ্রাফির একটা জায়গা আছে। এইজন্য আমরা মেকআপ করি। তো তখন দেখা যায় যে অনেক সময় আমরা ময়েশ্চারাইজার দিয়ে তারপর উপরে মেকআপটা করি, যাতে ডিরেক্ট মেকআপটা যেন না পড়ে আরকি। আর আমি সবসময় এর আগেও অনেকবার বলেছি যে আমি আসলে মেকআপ ছাড়া বেশি কমফোর্টেবল। আমি আসলে প্রফেশনাল জায়গা বিধায় কিছু শুট প্রেক্ষিতে আমি আসলে মেকআপ টুকটাক করি। তাও খুবই হুম। বেসিক সিম্পল। আমার যত মেকআপ আর্টিস্টরা আছে, আমার মনে হয় না কেউ আমাকে অস্বীকার করবে যে আমি খুবই সিম্পল সবসময় মেকআপ করছি এখন পর্যন্ত। যদি হ্যাঁ, ঐরকম এক্সপেরিমেন্টাল কোনো শুট হয়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তো নরমালি আমি খুবই সিম্পলটাই আসলেই করি আরকি। বাট ডেফিনিটলি সবার হেয়ার, স্কিন এগুলা মেইনটেইন করা উচিত। হেয়ার স্কিন মেইনটেইন করা উচিত। আরেকটা জিনিস মেইনটেইন করা উচিত কি জানো? এই যে যেমন ধরো এটা আমার ফার্স্ট টক শো। এর আগে আমি ব্লগস করেছি। হুম, হুম, এখানে অনেক কথা ফাম্বল হবে, অনেক কথা প্রোনাউন্সিয়েশন এদিক ওদিক হুম, হবে। হুম, হুম? হুম, হুম, অনেক কথা হয়তো মনে হবে যে এই কথার সাথে এই কথাটা আরেকটু গ্যাপ দিয়ে বললে ভালো হতো। সেইটা পর্যন্ত যে আমি যাবো, হুম। হুম? বা সেই পর্যন্ত আমাকে যে যাওয়ার সুযোগটা করে দেবে, সেই সুযোগটা আমাদের আশেপাশের লোকজন আসলে ওইভাবে করে দিতে চায় না। তারা হয় কি ভালো যদি ১০ টা কথা বলি, তার মধ্যে যদি ৫ টা প্রনাউন্সিয়েশন উচ্চারণ ভুল হয়, ওই ৫ টাকে নিয়েই ট্রোল বানাবে। ৫ টাকে নিয়েই কথা বলবে। না, এইটা নিয়ে আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। হুম, আমি তো টাঙ্গাইলে মফস্বল শহরে বড় হইছি। আমার হুম, ইন্টার হুম, পর্যন্ত সেখানে পড়া। সেখান থেকে আমি ঢাকায় আসলাম। হুম, তারপরে পরপরই তো আসলে আমার কাজ শুরু। আমার হুম, স্ট্রাগলিং লাইফটা হুম, হুম, শুরু। হুম। সো আমি না আসলে ওইভাবে প্রপার ওয়েতে আসলে নিজের জন্য যে আলাদা একটা ট্রিটমেন্ট, যে আমার কথা শুদ্ধভাবে বলতে হবে। আমার কথা কিন্তু এখনো এরকম যে আমি ভাই করতেছি, খাইতেছি। কেমন আছেন ভাই? কেমন আছেন? আপনি কই গেছেন? হ্যাঁ, মেসেজটা মেসেজটা কনভে করতে পারাটাই সবচেয়ে বড় পারাটা ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার। ইভেন কি হ্যাঁ। আপনি আমাকে যখন ফার্স্ট টাইম আমাকে পাইছেন, তখন কিন্তু আমি খুবই আ টাঙ্গাইলা ভাষাতেই আমি সবসময় ইউজড টু ছিলাম। এমনকি এখনো কিন্তু আমি ইউজড টু। আমি সবসময় টাঙ্গাইলা ভাষাতেই কমফোর্টেবল। আমি ইভেন কি আমি এই কথাটা বলতে চাই সবাইকে যে, আমি যদি আপনার সামনে টাঙ্গাইলা ভাষায় কথা বলে থাকি, আপনাকে চেনার পরে, তার মানে এটুকু সিওর আমি আপনাকে ক্লোজ ভাবা শুরু করছি। ডেফিনিটলি। আমি চাইলে আপনার সাথে প্রফেশনাল টক করতেও পারি। কিন্তু এটা প্রফেশনাল ভাবে যদি আপনি যদি মনে করেন যে আমার সাথে প্রফেশনাল ভাবে আপনি আগাবেন, প্রফেশনাল টক করবেন, ওকে ফাইন। আমি ওভাবে কথা বলতে রাজি আছি। এখানে আরেকটা ব্যাপার আমি জি। দর্শকদের সাথে শেয়ার করতে চাই। ১ম যখন তোমার সাথে আমার দেখা হয় ২০১৮ তে, আমার মনে আছে আমাদের একজন সিনিয়র মডেল এখন স্টাইলিং কোরিওগ্রাফি করছেন অনেকদিন, হ্যাঁ, আসাদ হ্যাঁ। খান। আসাদ ভাই, হ্যাঁ। আ তো উনি আমাকে আসলে বেসিক্যালি তোমাকে রেফার করেছিল। হ্যাঁ। তুমি যখন গেলে, যখন ১ম এ কথা বললে, আমি ওনাকে পাশের রুমে গিয়ে ফোন দিয়ে বললাম, "এটা কি পাঠাইছিস? অডিও ভিডিও তো মিলে না।" ওকে, ওকে। না, পরবর্তীতে আমি বুঝতে পারলাম তোমার আসলে কথা বলার স্টাইলটা ডিপেন্ড করে যে তুমি কখন, কোথায়, কোন পরিবেশে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে আছো। না, আমি আমার ফ্রেন্ডদের সাথে সবসময় টাঙ্গাইলা ভাষায় কথা বলি। আমার বাবা-মার সাথে সবসময় টাঙ্গাইলা ভাষায় কথা বলি। হুম, আমি কখনোই চাই না আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্লোজ ভাই ব্রাদার বা আপনারা যারা আছেন, যাদেরকে আমি খুবই ক্লোজ, যাদের এত বছর ধরে যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি কখনোই শুদ্ধভাবে কথা বলতে চাই না আমি এখানে। এটা হ্যাঁ, আমার তুমি ইচ্ছাও না ১ম এটা। দিনও শুদ্ধভাবে কথা বলোনি, হ্যাঁ। তাই আমি তোমার ছবি আগে ১ম এ দেখে ভেবেছিলাম তুমি বিদেশী কেউ বা আমাদের দেশে অনেক সময় কাশ্মীরি ছেলেপেলেরা যারা ডক্টর হতে আসে,
হ্যাঁ। ডাক্তারি পড়ে এখানে, হ্যাঁ, তারা কিন্তু অনেকে মডেলিং করে। তুমি দেখেছো প্রিভিয়াসলি হান্নানকে দেখেছো, এর আগে হ্যাঁ, মইন অনেক ছিল, যারা সায়েম ছিল ছিল, আরকি, হ্যাঁ। হ্যাঁ। তো আমি ভেবেছি ইউ আর ওয়ান অফ দেম। না, না, পরে আসাদ আমাকে বলল না ও বাঙালি, তুমি তোমার কোনো কাজে ওকে নাও, হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমি তোমাকে যখন ডাকলাম ওই শুটের জন্য, তুমি যখন গেলে আর কি বলেছিলে সেটা আমি এখন স্ক্রিনে বলতে চাই না, কিন্তু আমি পাশের রুমে গিয়ে বললাম আসাদ অডিও ভিডিও না, আমি ডেফিনেটলি আমি নতুনদের জন্য কিছু কথা বলতে চাই এটা নিয়ে। অনেকেই ভাবে, যেমন আমি যখন স্টার্ট করছি আমাকে কিন্তু সবাই বলছে যে কথাবার্তার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আমার কথা অনেক খ্যাত বা এটা সেটা। আমি এক কান্দা শুনতাম, কিন্তু এইটা না, আমি এখন পর্যন্ত আমি এই জিনিসটার সাথে আমি না, যে আমি কেন কথা স্মার্ট ভাবে সব জায়গায় বলবো। হ্যাঁ, আপনি আমার সাথে যখন স্মার্ট ভাবে কথা বলছেন বা জায়গা ভেদে আমি ডেফিনেটলি আপনার সামনে আমি ড্যাম স্মার্ট হয়ে কথা বলবো, ওইটুকু আমার সাথে যাবে, ওটা আমি পারবো ব্যালেন্স করতে। কিন্তু সবসময় আমি একদম একটু পরিপাটি হয়ে স্পষ্টভাবে একদম এটা আসলে না, নিজের জেনুইনিটি ব্যাপারটা না আমি হারিয়ে ফেলা হবে আসলে, আমি এটা কখনোই চাই না। সো অনেকেই আছে যারা আসলে চাটগাঁয়া থাকে, অনেকে সিলেটি থাকে, অনেকে কথা বলতে গেলে ফ্লাম্বিং হয়। আমি দেখছি অনেক সময় একটা প্রোগ্রামে গেছি বা হয়তো বা আমার সামনে এসে বলতেছে যে এটা হইছে, ওরা কম কথা বলতেছে কারণ ওর কথাবার্তা আমার প্যাটার্নের সমস্যা আছে। বাট আমি কিন্তু সবসময় ওদেরকে আর চেয়াস্ট করি যে কথাবার্তা বল ভাই, বল, এটা নিজের মধ্যে রাখিস না। মানে এত কষ্ট করে একটা নিজের মনের ভাব যদি প্রপার ওয়ে একটা মানুষকে আমি শেয়ার না করতে পারি, আমার মনে হয় যে আমি মানে বাঘ থাকার পরেও আমি বাঘ প্রতিবন্ধী বা আমি স্বাধীনতা পাচ্ছি না। এটা তো আসলে টোটালি অনুচিত, নিজের সাথে নিজের আনফেয়ার হয়ে যাবে, এটা আমি কখনোই করতে দিতে পারি না আর কি। একদম ঠিক, একদম এটা কারোই উচিত না, এটা উচিত না, জেনুইনিটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের পরবর্তী সেগমেন্ট র্যাপিড ফায়ার শুরু করার আগে, যেহেতু তুমি এখন খুবই পরিচিত সফল একজন অভিনেতা, মেবি মেবি না, আসলে আমরা দর্শক হিসাবে তাই জানি, আচ্ছা, ওকে। তো সেই ক্ষেত্রে আমি তোমার কাছ থেকে কিছু ডায়লগ তোমার স্টাইলে শুনতে চাই। ও হ্যাঁ, আমার ডায়লগ? তোমার ডায়লগ না, আমি ডায়লগ বলে দেবো, স্ক্রিপ্টে যা যা লেখা আছে তো তুমি তোমার মতো করে বলবে। মারবাওগে কিয়া? ঠিক আছে, আমি চেষ্টা করি, কখনো করিনি এরকম, দেখা যাক। মারবাউঙ্গা নেই, ডায়লগ सुनूंगा। ওকে 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 ভাই, চেষ্টা করি। হ্যাঁ, हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। তো অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল একটা, হ্যাঁ, অনেক ফেমাস ডায়লগ এটা। हम जहाँ खड़े होते हैं वहां से लाइन शुरू हो जाते हैं। ভেরি গুড। এরকমই হবে আর কি। আল্লাহ, এত মানে ভারী টোনের এটা ভয়েস, আমি তো অনেক ছোট মানুষ। हार के जीतने वाले को बाजीगर कहते हैं। हार के जीतने वाले को बाजीगर कहते हैं। বাহ, আর একটু মাথাটা কাঁপায় বললে মনে হয় ওনার মতো হতো। এই, हार के जीतने वाले को बाजीगर कहते हैं। উইথ ডিউ রেসপেক্ট, এটা With ওনার due স্টাইল। respect, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অফ কোর্স। এবার একটু বাংলায় যাই। হুম। চৌধুরী সাহেব, হুম। টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না। চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার মন কিনতে পারবেন না। ভালোবাসা কিনতে পারবেন না। সাথে ভালোবাসা, মনের সাথে তো ভালোবাসা রিলেটেড। ভেরি ওয়েল ডান রিহান। ওকে তোমার কাছ থেকে আমি এরকম ডেলিভারি আশা করেছিলাম। ওকে, আশা করি তুমি তোমার সেটে গিয়ে এর চেয়েও ভালো ডেলিভারি দিবে। এখন তো আসলে এইভাবে তারপরও তুমি কেমনে দিব আমি? তুমি যতটুকু শুনিয়েছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আমি রিপ্লাইটা করতে পারছি। আমরা র্যাপিড ফায়ারে যাচ্ছি, ঝটপট উত্তর আশা করছি। হ্যাঁ, আমার হ্যাঁ। র্যাপিড ফায়ার গুলো আসলে স্লো ফায়ার হয়ে যায় প্রত্যেক এপিসোডে, আমি বলি, কারণ হচ্ছে যারা গেস্ট আসে তাদের সাথে আমার আসলে কানেক্টিভিটি এত বেশি, এক লাইনে উত্তর শেষ হয় না। কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করছি, আমার ক্যামেরার পেছনে যারা আছেন তারাও বলেছেন আজকে র্যাপিড ফায়ারটা একটু র্যাপিড ফায়ার টাইপের করেন, মানে একদম ঠাস ঠাস হ্যাঁ, নাকি এরকম ঝটপট উত্তর আর কি। সো লেটস স্টার্ট রেহান। হ্যাঁ। আর্লি মর্নিং শুট অর লেট নাইট শুট? আর্লি মর্নিং শুট। ডে শুট অর নাইট শুট? ডে শুট। কেয়ার্স নাকি বুটস? কেয়ার্স। জিন্স অর ফর্মাল প্যান্ট? জিন্স। ওয়াকিং সলো অর ইন আ ক্লাস্টার? সলো। ম্যাগাজিন কভার অর রানওয়ে ওপেনিং? ম্যাগাজিন কভার। ম্যাগাজিন কভার, আমি এটাই আশা করেছিলাম। ফটোশুট অর অ্যাক্টিং? ও মাই গড, এইটা টাফ। ফটোশুট। ফটোশুট। মাহমুদুল হাসান মুকুল নাকি গৌতম সাহা আই স্টুডিওতে যিনি আছেন? আসলে কি এইটা আমার জন্য খুব কঠিন, কারণ তারা দুজনই আমার খুবই ক্লোজ, তাদের সাথে আমি অনেক কাজ করেছি, গুড এক্সপিরিয়েন্স আমার। মুকুল, এটা আমি বলতে পারি যে দুজনকে আমি পিক করলাম। মুকুল ভাই আসলে ওয়েস্টার্নের দিক থেকে আমার কাছে খুবই স্পেশাল, আর গৌতম দা ব্যাপারটা হচ্ছে যে মানে এলিগেন্ট বা রয়্যাল এথনিক ব্যাপারটা, হ্যাঁ, ওইটার ব্যাপারে আমি বললাম আর কি। দুজনই দুজনের ক্ষেত্রে অনেক ভালো কাজ ভালো কাজ করে। অফ কোর্স, হ্যাঁ।
যদি তোমাকে কোনো সুপার পাওয়ার দেয়া হয় হুম, হুম, হুম। তাহলে সেটা কি তুমি নিবে এবং কেন? আমি আজকের জন্য যদি আমাকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়, আমি এমন কোন একটা পাওয়ার নিব, আমি একটা চুটকি দিব। আমার প্রতি সবার একটা নেগেটিভিটি যে ধারণা পোষণ, এটা সবার মধ্যে থেকে রিমুভ হয়ে যাবে। আর আমি ওয়াও, এটাই চাই। ভেরি গুড। আমি ভালো থাকতে চাই সবার সাথে। একদিনের জন্য যদি তোমাকে কারো লাইফ লিড করার অফার দেয়া হয় বা সুযোগ করে দেয়া হয়, হুম। তিনি কে হবেন এবং কেন? তিনি আমিই হব। আমি ভেরি গুড। আমাকেই চাই। আমি এটাই আশা করি প্রত্যেকটা গেস্টের কাছ থেকে। ওকে, রাইট। হ্যাঁ। পাহাড় না সমুদ্র? পাহাড়, রেইনি ডে অর আ সানি ডে? রেইনি ডে। যদি ইন্টারন্যাশনাল কোনো ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন উইকের শো স্টপার হিসাবে হাঁটতে বলা হয় বা হাঁটতে চাও, তিনি কে হবেন এবং কেন? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। আমি আসলে না ইন্টারন্যাশনালি আসলে এই ব্যাপারগুলোতে এত বেশি অবগত না। হুম হুম আমাদের ন্যাশনালি অনেকে আছে যারা ইন্টারন্যাশনালি যারা ভালো কাজ করছে, হুম। তাদের কাজ করতে চাই। তিনজন খুবই পরিচিত মানুষের নাম আমি তোমাকে বলবো, হুম, খুবই হুম। সফল তিনজন ব্যক্তি। তাদেরকে তুমি কি দিবে এবং তাদের কাছ থেকে তুমি কি নিবে? নোবেল নোয়েল ভাইকে আমি রেসপেক্ট দিব। আর তার কাছে কি নিব? কি নিবে? আম তার যে নোবেল ভাই আসলে একটা মানে ওয়ান লাইন আপ একটা আইকন আমাদের জন্য, সবার জন্য। উনার অ্যাজ এ উনার কি বলবো এটাকে? উনার হাম্বলনেস, অ্যাটিটিউডস, আহ উনার কাজের প্রতি ডেডিকেশন বা উনি যেভাবে একটা প্রফেশনাল লাইফ, মিডিয়া লাইফ যেভাবে ব্যালেন্স করেছে, হুম হুম। মানে উনার মধ্যে যে লেজেন্ডারি শিপটা যে আছে, ওই জিনিসটা আমি নিতে চাবো আর কি। ভেরি গুড। হুম। শাকিব খান। সাকিব ভাইয়া আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে। হুম। এটা আসলে আমি ছোট মানুষ, দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি বড় এটাই বলবো যে ভাইয়ের প্রতি আমার অনেক রেসপেক্ট, শ্রদ্ধা। আর ভাইয়ের যে ডেডিকেশন, ফিল্মের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশের ফিল্মটাকে যে অন্য উচ্চতায় সে নিয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলা, আমি অবশ্যই ওই ডেডিকেশন বা ওই ধৈর্য শক্তি ডেফিনেটলি ভাইয়ের থেকে, বা আমি চাই যে এরকম কিছু একটা হোক আর কি। মোশাররফ করিম। ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর, হুম হুম। মেথড অ্যাক্টর। মোশাররফ ভাইয়ের নাটক দেখেই আমরা আসলে আমরা বড় হইছি আর কি। আমার ফ্যামিলি সবাই মিলে আমরা মোশাররফ ভাইয়ের অনেক বড় ভক্ত। ডেফিনিটলি ভাইয়ের প্রতি অনেক রেসপেক্ট, শ্রদ্ধা। আম ভাই আরো যুগ যুগ বাঁচুক, আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিক। আর ওই তো ডেডিকেশন, কাজ, আর ভাইয়ের যে অ্যাক্টিং এর যে আমি আসলে মোশাররফ ভাইকে বলি একটা ইনস্টিটিউশন। কি দিবে ওনাকে? আমি ওই যে ভালোবাসা, রেসপেক্ট, আর কি নিবে? শ্রদ্ধা। আর নিব হলো ভাইয়ের যে ডেডিকেশন লেভেল, ইন্ডাস্ট্রির প্রতি যে তার ভালোবাসা হুম বা তার কাজের প্রতি যে ডেডিকেশন লেভেল, তার যে এত অ্যাক্টিং এর যে এক একটা লেভেল। হুম। সো আমি মনে হয়, আমি এটা তো অনেক ছোট মুখে আসলে বড় কথা, বাট চাই আর কি। তুমি ওনার কাছ থেকে শিখবে, শিখতে শিক্ষা চাই আর নিবে। কি, হ্যাঁ, শিক্ষা নিব আর কি। এখন যদি তোমাকে আমি বলি, অভিনয় যে করছো সেখানে কি কি চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো সেটা সম্পর্কে যদি বলো। আমি তো নতুন। আমি ফ্যাশন থেকে একটা ইন্ডাস্ট্রি থেকে আবার ওই ইন্ডাস্ট্রিতে যাওয়া, এটা আসলে অনেকই এটা চ্যালেঞ্জিং। এখনো চ্যালেঞ্জিং আমার জন্য। হুট করে একটা লাইন আপে কাজ করা বা একটা স্ক্রিপ্টে বা একটা ক্যারেক্টারে ধরা বা ওইটা হুম ওই লাইন আপে কাজ করা হুম ৩ দিন, হুম ৪ দিন বা ১ সপ্তাহ, হুম। ১০ দিনের জন্য ওই ক্যারেক্টারে থাকা, এটা চারটিখানি কথা না। হ্যাঁ হ্যাঁ। সো আমার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায় ওই সময়টাতে। বাট আমি চেষ্টা করছি চ্যালেঞ্জগুলো যেন পরিপূর্ণতা পায়, যেন আমি ভালোটা আউটপুটটা দিতে পারি। দিতে বাট পারি। প্রত্যেকটা দিনই আমার জন্য চ্যালেঞ্জ আসলে অ্যাক্টিং লাইফে। বাট হ্যাঁ, আমি শিখতেছি। ইনশাআল্লাহ হয়তোবা ভালো কিছু হবে। দোয়া করি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অবশ্যই দেখব। দোয়া চাই সবার কাছ থেকে। অফকোর্স হ্যাঁ। অফকোর্স অবশ্যই দোয়া করি। দ্য লাস্ট কোয়েশ্চেন হুম, ফর ইউ। জি। তোমার ড্রিম প্রজেক্ট কি? ড্রিম প্রজেক্ট, আমি যতগুলা কাজ করব হুম। সামনে, আমার যা সম্মানিত ডিরেক্টরস থাকবে, যত স্ক্রিপ্ট থাকবে, সবগুলোই আমি ভাববো যে এটা আমার ড্রিম প্রজেক্ট। আর আমি ওইভাবেই কাজ করতে চাই। ভেরি গুড। এইটা হতে পারে যে হ্যাঁ, আমি ড্রিম দেখি আমি যেন এভাবেই থাকতে পারি। আমি যেন আরো নিজের বেস্টটা দিতে পারি। আমার নিজেকে আরো ভাঙতে পারি। আমার যে দোষ ত্রুটি ডেফিনিটলি আমার মধ্যে আছে। ওই জায়গাগুলো যেন আমি আরো ফিক্স করতে পারি। মানুষের সামনে আরো ভালোভাবে প্রেজেন্ট হতে পারি। সো সেজন্য সবার দোয়া চাই। অ্যাকচুয়ালি আমি ড্রিম গাই হতে চাই। ড্রিম গাই। হ্যাঁ, ড্রিম গাই হতে চাই। তারপরে আমি ড্রিম প্রজেক্ট করতে চাই। অলরেডি তুমি মনে হয় ড্রিম গাই হওয়ার পথেই আছো। যেহেতু তোমার জনপ্রিয়তা এখন এই মুহূর্তে এত বেশি, জাতীয় ক্রাশ হিসাবে খ্যাত তুমি। সো তোমার আসলে ড্রিম গাই হতে আমার মনে হয় না খুব বেশি দেরি আছে বা
হয়ে গেছো বলেও বললে ভুল হবে বলে আমার মনে হয় না। এটা এটা আসলে সময় বলে দিবে। আর এটা অল ডিপেন্ডস, এটা আমার নিজের জন্য কিছুই না আসলে। এটা আমার যারা ভিউয়ার্স, আমার দর্শক। যারা শুভাকাঙ্ক্ষী থাকবে হুম হুম তাদের উপর ছেড়ে দিব আমি। আসলে হুম। তারাই এখানে মেইন জাজমেন্টের রাইট। আসলে মেইন জায়গাটা আসলে থাকবে। তারাই আমাকে হয়তোবা কোনো এক সময় হয়তোবা এই জায়গা হয়তোবা দিবে। আমি এর উপরে আশাবাদী। এখানে আসলে আমি নিজের থেকে আসলে কিছু বলতে চাই না। বলতে যাচ্ছ আমার না। দর্শকই যেন আমাকে নিয়ে এটা বলে আরকি। এটাই চাই ইনশাআল্লাহ আরকি। দর্শক কি বলেছেন এতদিন পর্যন্ত, দর্শক কি বলবেন হ্যাঁ, আর অল ভবিষ্যতে। ক্রেডিট গোস টু অ্যাকচুয়ালি দেম। হ্যাঁ, of তাদের course, of জন্যই আসলে course. কাজ করা, এত ডেডিকেশন দেওয়া, এত কাজ করা অবশ্যই, সবকিছু। অবশ্যই। সো আমার এটা প্রশ্ন না, এটা জাস্ট জানতে চাওয়া তোমার কাছ থেকে। ৩ জন অভিনেত্রীর নাম আমি তোমাকে বলব, যাদের সাথে তুমি অলরেডি কাজ করেছো। ৩ জনের মধ্যে তুমি কাকে বেছে নেবে তোমার পরবর্তী প্রজেক্টের জন্য? এবং তুমি কার সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল কাজ করে ওকে, এই হ্যাঁ। ৩ জনের মধ্যে? আচ্ছা। ওকে। মেহজাবিন চৌধুরী, তানজিম তিশা এবং তানজিয়া জামান মিথিলা। এইটা অনেকটা হার্ড একটা কোয়েশ্চেন। মিথিলা আপুর সাথে আমার কাজ হয়েছে রিসেন্ট। তাজিন তিশা আপুর সাথেও কাজ হয়েছে। আর মেহজাবিন আপুর সাথে তো পরপর দুটাই হলো। সো আমি ৩ জনকেই টপে রাখবো। আমি ৩ জনের সাথেই কাজ করতে চাই। আমি আসলে এটা আসলে এভাবে পার্টিকুলারলি আমি বলতে চাই না। বাট আমি সবার সাথে কাজ করতে আগ্রহী। এটা আসলে আমি এভাবে অ্যান্সারই দিতে চাই না। আমি সবার সাথে কাজ করতে আগ্রহী। অ্যান্ড ভেরি ডেফিনিটলি ডিপ্লোম্যাটিক রেহান। আমি হ্যাঁ। ভেবেছিলাম তুমি এট লিস্ট একটা অ্যান্সার দিবে। না, সবাই কাউকে এখানে ভালো করছে, সবাই ভালো আর্টিস্ট। আমি কেন কাজ করব না? আমি তুমি অবশ্যই কাজ করব। অবশ্যই কাজ করবে, হ্যাঁ। কিন্তু তোমাকে যদি বলা হয় কোনো একজনকে পিক করতে, তাহলে তুমি কাকে পিক করবে? নামটা বলো। কেন পিক করবে সেটা বলার দরকার নেই। তুমি বলো, নামটা বলো। আ একজনকে পিক করতে হবে। হুম, হুম। একজনকে পিক করতে হবে। আমি তাহলে যদি আমি একজনকে ওইভাবে পিক করতেই বলা হয়, হুম। এখানে আমি অবশ্যই মেহজাবিন আপুকে আমি বলব। হুম। কারণ আই হোপ সো উনারাও মাইন্ড করবে না বাকিজন। কারণ কি মেহজাবিন আপুর সাথে ২ টা কাজ হইছে, হুম। এক্সপেরিয়েন্সও বেশি। সেই জায়গা থেকে আমি মেহজাবিন আপুর নামটা আগে দিলাম। আই হোপ সো যে বাকিরাও মাইন্ড করবে না এটাতে। আমি খুব ইনশাআল্লাহ সেফ শটেই থাকতে অবশ্যই চাই করবে আরকি। না। হ্যাঁ, আপনাকেও একটা কোয়েশ্চেন করার ছিল। হুম। এই সেম কোয়েশ্চেনটা আপনাকে একটা যদি বলা হয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে আমি যদি আপনাকে ৩ টা মডেল দেই, একটা প্রজেক্ট হবে। আপনি কোন মডেলটাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন? আমি যদি ৪ টা নামের থেকে যেকোনো একটা নাম বাছতে বলি, সেটা হুম। হচ্ছে ১ নাম্বার আব্দুল আল মাহফুজ, রাজমানিয়া। একজন হলো আজিমুদ্দৌলা, একজন নিবির আদনান নাহিদ, একজন রেহান। নিবিড় আক্তার নাহিদ। ওকে, কেন? নাহিদের সাথে আসলে আমার কমফোর্ট জোনটা অনেক বেশি। হুম, এবং ভালো। জি। নাহিদের সাথে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্সও অনেক ভালো। বাকিদের সাথেও ডেফিনিটলি ভালো। আজিম তো খুবই ভদ্র। হুম। আর রাজা, তোমার কথা কি বলবো? তোমরা তো একসাথেই আমরা সারা বছর মোরলেস ঘুরে ফিরে বেড়াই, কাজ হ্যাঁ, হ্যাঁ, করি, থাকি। হ্যাঁ। যদি আমাকে পিক করতে বলা হয়, তাহলে আমি বলব সেটা নাহিদ হবে। নিবিড় আক্তার ভেরি নাহিদ। অনেস্ট অ্যান্সার। আই রেসপেক্ট ইউর থট। হ্যাঁ, নাহিদ ভাইয়ের সাথে আমাদের এক্সপেরিয়েন্স ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রেহান আমাদের গ্ল্যাম টক উইথ ফয়সালে আসার জন্য। বাট তোমাকে বিদায় জানানোর আগে তোমার জন্য রয়েছে আমাদের গিফট স্পন্সরদের তরফ থেকে ৩ টা খুব সুন্দর গিফট। থ্যাংক ইউ। প্রথম গিফটটি কিয়ারা বাই প্রীতি মোদি থেকে। থ্যাংক ইউ। এইটা বেসিক্যালি তোমার আম্মুর জন্য, আন্টির জন্য থ্যাংক ইউ। আমাদের শো এর তরফ থেকে। কাজগোস থেকে আছে একটি গিফট বক্স। এটা তোমার আশা করি পছন্দ হবে এবং কাজে লাগবে। লিনিয়ার বিউটি থেকে তোমার জন্য একটা স্মল গিফট, বাট ওদের জুয়েলারি বলো, অ্যাক্সেসরিজ বলো, খুবই সুন্দর হয়। সো তারা তোমার জন্য একটা গিফট পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। না, আমার বাসা আসলে খুব ওমেন ফ্রেন্ডলি। যেমনটা হচ্ছে আমার বোন আছে, আমার মা আছে, আমার ভাগ্নি আছে ছোট। সো আই থিংক ওদের কাজে আসবে আরকি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড ফর বিইং উইথ আস। আমার শোতে আসার জন্য, আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ আপনাকেও ফয়সাল ভাইয়া। আমি আজকে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, আর গ্ল্যামার্সকে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাই। আসলে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। আর আমাকে এভাবে ইনভাইটেশন এভাবে আমরা আসলে না খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে ছিলাম। হয়তোবা এটা আপনার মাধ্যমে হয়েছে, গ্ল্যামার্সের মাধ্যমে হয়েছে। সো আমি খুবই কৃতজ্ঞ। প্লিজ আমাকে ডাকবেন মাঝে, মাঝে। আমি ইনশাআল্লাহ, আসবো। নেক্সট ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর যাওয়ার আগে আমাকে বলো সেটটা কেমন লেগেছে? সেটটা খুবই সুন্দর। যারা সেট ডিজাইন করেছে এটা খুবই সুন্দরভাবে সেট ডিজাইন অর্গানাইজ। করেছেন এসকে ডেকোর বাই সাইমুল করিম। ওকে, খুবই সুন্দর। এত সুন্দর একটা প্রোগ্রাম খুব সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রেহান। ভিউয়ার্স, আজকে আপনারা জানতে পারলেন রেহানের একজন সফল মডেল এবং অভিনেতা হয়ে ওঠার পেছনের অনেক জানা অজানা গল্প। আমাদের আগামী এপিসোডে ঠিক একইভাবে আমরা চলে আসব নতুন একজন অতিথিকে নিয়ে। জানবেন তার পথ চলার নানান অজানা এবং জানা গল্প।